তোমার এই একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এর মধ্যে এরকম একটা রেক্টেঙ্গুলার কয়েল ঝোলানো আছে। দেখো, যদি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় I অ্যাম্পিয়ার, দেখো তাহলে এর বিক্ষেপ ভ্রামক কত হবে? A B C D। দেখো, যখন কোনো তড়িৎ প্রবাহ চলবে না, তখন এর কোনো ভ্রামক, এরপর কোনো বল কার্যকরী নয়। কিন্তু যখন তড়িৎ প্রবাহ চলবে তখন দেখো, তখন AB ফিল্ড, এটা কারেন্টের ডিরেকশন, তাহলে এই AB বাহুর ওপর এইদিকে একটা ফোর্স কার্যকরী হবে অ্যালং দিস ডিরেকশন, এবং CD বাহুর ওপর দেখো এইদিকে একটা ফোর্স কার্যকরী হবে সামনের দিকে। আর BC এবং D এর উপর যে বল কার্যকরী হবে তারা পরস্পরকে প্রশমিত করে দেবে। তাহলে আমরা এই ছবিটাকে আমার একে দেখাতে পারি। দেখো, এই এরকম অবস্থা তৈরি হবে। এইদিকে একটা বল কার্যকরী হচ্ছে F, দেখো ঠিক উল্টো দিকে এদিকে একটা বল কার্যকরী হচ্ছে, এটা I A1 B1 C1 D1। দেখো কে ঠিক আছে। দেখো, ফলে যেহেতু কয়েলটা ঘুরে গেছে, দেখো কয়েলটা ঘুরে গেছে, এটা তোমার ফিল্ডের অভিমুখ। যদি এর মধ্যে তুমি একটা ইউনিট এরিয়া কল্পনা করো, দেখো তুমি একটা ইউনিট এরিয়া কল্পনা করো, তাহলে তারও ডিফ্লেকশন হবে, সেটাও ঘুরে যাবে। দেখো ঠিক আছে, এই যে এদিকে দিস অ্যাঙ্গেল অলসো থিটা। কি ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বার করব যে বিক্ষেপ বলের মান কত। হ্যাঁ, এই কি ঠিক আছে, তাহলে প্রথমত ফোর্স BC ইকুয়াল টু অপোজিট ফোর্স DA, সো দে ক্যান্সেল ইচ আদার, তারা পরস্পরকে প্রশমিত করবে। দেখো, তারা পরস্পরকে প্রশমিত করবে, কি ঠিক আছে। অ্যান্ড ঠিক আছে, অ্যান্ড ফোর্স অন AB উইল বি ইকুয়াল টু, হচ্ছে ফোর্স এর ম্যাগনিটিউড ইকুয়াল হবে ফোর্স CD, and that will be equal to B into I into L। দেখো ঠিক আছে, B into I into L, I কারেন্ট, L হচ্ছে BIL, where AB equal to CD equal to length of the coil। ঠিক আছে, দেখো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। কি ঠিক তো, দেখো তাহলে হেন্স দেখো ফোর্স এরা পরস্পর প্যারালাল অলসো, ফোর্স AB প্যারালাল টু ফোর্স CD উল্টো দিকে। হ্যাঁ দেখো, প্যারালাল অ্যান্ড অপোজিট ডিরেকশনে কাজ করছে। দেখো, সো টর্ক হেন্স torque will be equal to force into perpendicular distance, তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা বলতে পারি দ্যাট ইজ, দেখো যদি এই অ্যাঙ্গেল তোমার থিটা হয়, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, সো দিস ইজ থিটা, সো টর্ক ইকুয়াল টু F ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, তো দ্যাট ইজ ইকুয়াল টু
বি আই এল ইন্টু বি কস থিটা। দেখো ঠিক আছে। সো থিটা ভেরি ভেরি স্মল, ইফ theta very small, then B into I into area, where A equal to L cross B. ঠিক আছে, so this is the torque effective on it. ঠিক আছে, দেখো আচ্ছা, দুয়ের দাগের একটা দুয়ের ডিটা অর আছে, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। এ তোমরা পড়েছো অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, তবু আমি বলে দিচ্ছি। কোনো আবদ্ধ চুম্বক ক্ষেত্রের বদ্ধ রেখা সমাকল ওই বদ্ধ চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থানকারী প্রবাহ মাত্রাগুলির সমষ্টির মিউ জিরো গুণ। ঠিক আছে, আবার বলছি, কোনো বদ্ধ চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখা সমাকল ওই বদ্ধ চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থানকারী প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতীয় সমষ্টির মিউ জিরো গুণ, যেখানে মিউ জিরো হল চুম্বক ক্ষেত্রের, বলো, চুম্বক ক্ষেত্রের ভেদ্যতা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে? দেখো, তো এটাকে আমরা লিখবো কিভাবে? দেখো, ডি এর অর অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, বদ্ধ রেখা সমাকল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর উইল বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই নেট বা আই। ঠিক আছে, এটা হলো অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। ঠিক আছে, আচ্ছা, এর সঙ্গে একটা প্রবলেম আছে। একটি ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভি মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলে তার উপর ক্রিয়াশীল বলে লরেঞ্জ ফোর্স, আমরা জানি লরেঞ্জ ফোর্স, তাহলে হেন্স লরেঞ্জ ফোর্স এফ ভেক্টর উইল বি ইকুয়াল টু, দেখো তুমি একসঙ্গে লিখতে পারো বা আলাদা করে লিখতে পারো। এটা হলো তড়িৎ ক্ষেত্রের জন্য প্লাস কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটাকে একসঙ্গে লিখতে পারি। কিউটা বাইরে নিয়ে নাও, ই ভেক্টর প্লাস ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, আমাকে সব ভ্যালুগুলো দেওয়া আছে। হ্যাঁ, কিউ হচ্ছে চার্জ অফ ইলেকট্রন 1.6 10⁻⁻19 কুলম চার্জ অফ ইলেকট্রন। ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে হেন্স 1.6 10⁻⁻19
হ্যাঁ, ই রয়েছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। দেখো এটা প্লাস ভি ক্রস বি আছে, ভি হচ্ছে 2i প্লাস 2j क्रॉस प्रोडक्ट 2j प्लस 2k 3k 2j प्लस 3k के ठीक আছে। দেখো এই আগে ক্রস প্রোডাক্টটা করে নাও, করে নিয়ে যোগ করে দাও। দেখো ঠিক আছে, তাহলে যেটা হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা করলে যেটা হবে 7i মাইনাস 4j মাইনাস 4k। ঠিক আছে, দেখো এটা হবে ফোর্সের ম্যাগনিচিউড। যদি ম্যাগনিচিউড অফ ফোর্স বার করতে চাও, সরি ফোর্সের ম্যাগনিচিউড বার করতে চাও, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কে, ঠিক আছে, ইন্টু रूट ओवर 7 स्क्वायर प्लस माइनस 4 होल स्क्वायर प्लस माइनस 4 होल स्क्वायर। ठीक है, कैलकुलेट कर निओ 14.4 10 टू दी पावर माइनस 19 न्यूटन। ठीक है, नेक्स्ट है देखो नेक्स्ट प्रॉब्लम ই এর প্রবলেম, দুই দাগের ই, সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি বৃত্তাকার পরিবাহী চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে রেখে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো। পরিবাহী লুপের উপর বিক্ষেপ ভ্রামকের মান কত? এটাও একটা বিক্ষেপ ভ্রামক, দুটো বিক্ষেপ ভ্রামক সম্ভবত হয়তো আসবে না, তবু সাজেশন তো, যাই হোক এটাও করা যাক। দেখো ঠিক আছে, এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড, এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, দেখো অ্যাঙ্গেল করে একটা বৃত্তাকার পরিবাহী রেখে এর সাথে তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে একটা ইউনিট এরিয়া, ছোট্ট এরিয়া ভেক্টর কল্পনা করি। ঠিক আছে, এরিয়া ভেক্টর কল্পনা করি, তাহলে এটাও দেখো, তাহলে এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। ঠিক আছে, তাহলে টাও ইকুয়াল টু হবে বিক্ষেপ ভ্রামক টাও ভেক্টর ইকুয়াল টু বি ইন্টু আই ইন্টু এরিয়া ইন্টু সাইন থিটা, where theta is the angle of area vector and b vector। ঠিক আছে, এরিয়া ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেল মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ বি ভেক্টর। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল between b vector and area vector। দেখো ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। বি এর ভ্যালু বলেছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, আই বলেছে 6 অ্যাম্পিয়ার, এরিয়া বলেছে 8
পাই আর স্কোয়ার পাই ইন্টু 8 into 10 to the power minus 2 হোল স্কোয়ার দেখো ইন্টু সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, ভ্যালুগুলো ক্যালকুলেট করে নাও, নিজেরা ক্যালকুলেট করতে পারবে। দেখো ঠিক আছে, দেখো সাইন 30 ডিগ্রি হলো হাফ, তাহলে 6 into 3 18/2 into 64 into পাই into 10 to the power minus 4। ঠিক আছে, দেখো 10 to the power minus 4 আছে, এত নিউটন মিটার। ইউনিট অবশ্যই, ইউনিট না লিখলে নাম্বার পাবে না, নিউটন মিটার অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এরও একটা অর আছে, দেখতে পাচ্ছি এরও একটা অর আছে। দেখো এই এরও একটা অর আছে, দেখো এরও একটা অর আছে। কি বলেছে, চুম্বক ভেদ্যতা প্রবেশ্যতা অনুযায়ী চুম্বক পদার্থের শ্রেণীবিন্যাস উদাহরণ সহ লেখো। এ তো খুব সহজ জিনিস, ম্যাগনেটিক পারমিএবিলিটি সাসেপ্টিবিলিটি এই অনুযায়ী ম্যাগনেটিক সাবস্টেন্সকে শ্রেণীবিন্যাস করতে বলেছে। ঠিক আছে, তা দেখো এটাও খুব সহজ জিনিস। আমরা ম্যাগনেটিক সাবস্টেন্সকে 3 ভাগে ভাগ করি, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এবং ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তা লিখে দিই, ফেরো, প্যারা এবং ডায়া। দেখো ঠিক আছে, এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মিউ 1 থেকে 10 to the power 6। দেখো ঠিক আছে, সাসেপ্টিবিলিটি, ঠিক আছে, দেখো হায়ার ভ্যালু, পজিটিভ অ্যান্ড হায়ার ভ্যালু, পজিটিভ অ্যান্ড হাই। ঠিক আছে, প্যারা 1 থেকে 1.001, এটা পজিটিভ, অনলি পজিটিভ বাট লোয়ার ভ্যালু। দেখো ঠিক আছে, ডায়া লেস দেন 1, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। দেখো ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটাকে একটা ছোট্ট করে টেবিল করে দাও। দেখো ঠিক আছে, ও এইখানে একটা টেবিল দিলে ভালো হতো, ঠিক বলেছো। টেন টু দি পাওয়ার 6। ঠিক আছে, দেখো তাহলে আমরা এই প্রবলেমটাও আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট প্রবলেম। হ্যাঁ, একটি লেন্সের দুটি ফোকাস থাকার কারণ কি? দেখো একটি লেন্সের দুটি ফোকাস থাকার কারণ কি তা আমরা ব্যাখ্যা করতে পারি ফ্রম লেন্স মেকার্স ফর্মুলা থেকে। আমরা লেন্স মেকার্স ফর্মুলা থেকে ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি।
নেক্সট প্রবলেম দেখো, এফ ফ্রম লেন্স মেকার্স ফর্মুলা দেখো 1/v minus 1/u equal to mu lens minus 1 divided by 1/r2 minus 1/r1. এটা আমরা জানি সকলে। This is called lens makers formula. Lens makers ফর্মুলা দেখো, এটা আমরা সকলে জানি। লেন্স মেকার্স ফর্মুলা আমরা জেনে এসেছি। দেখো ঠিক আছে, তো এখান থেকে দুটো কন্ডিশন আলোচনা করতে পারি। কন্ডিশন নাম্বার এ, হোয়েন ইউ ইকুয়াল টু ইনফিনিটি, দ্যাট ইজ এ প্যারালাল বিম অফ লাইট ইনসিডেন্ট অন দ্য লেন্স আফটার রিফ্র্যাকশন দে মিট এট এ পয়েন্ট হুইচ ইজ নোন এজ ফোকাস পয়েন্ট। তারা ফোকাস পয়েন্টে মিট করবে। দেন এফ ইকুয়াল টু ভি ইকুয়াল টু f2 প্লাস f2। সো আমি এখানে পুট করে দিই 1 প্লাস f2 উইল বি ইকুয়াল টু মিউ লেন্স মাইনাস 1 ইন্টু 1/r2 মাইনাস 1/r1। দেখো ঠিক আছে। এগেন আরেকটা কন্ডিশন আলোচনা করতে পারি। when v equal to infinity, if image will be at infinity, then u equal to minus f1। ঠিক আছে, হেন্স 1/f1 equal to minus mu lens minus 1 into 1/r2 minus 1/r1। ঠিক আছে, দেখে নাও। দেখো তাহলে ফ্রম দিস টু রিলেশন আমরা কি বলতে পারি? এ লেন্স হ্যাজ টু ফোসাই which are equal in distance but opposite in side, so therefore f2 will be equal to minus f1। এই জন্যই এই লেন্সের টু ফোসাই, একটা লেন্সের দুটো ফোকাস থাকে। এর সঙ্গে দেখো আরো একটা প্রবলেম আছে। হ্যাঁ, একটি লেন্সের একটি প্ল্যানো কনভেক্স লেন্সের পাওয়ার 0.5 ডায়াপ্টার হলে বক্রতলের ব্যাসার্ধ কত? রেডিয়াস বার করতে বলেছে। প্ল্যানো কনভেক্স লেন্স তোমরা প্ল্যানো কনভেক্স লেন্স নিশ্চয়ই জানো। একটা সারফেস প্লেন এবং একটা সারফেস কনভেক্স। দেখো এই যে প্ল্যানো কনভেক্স লেন্স, হ্যাঁ, এই রেডিয়াস অফ কার্ভেচার কত এটা বার করতে বলা হয়েছে। এই আটটা কত বার করতে বলা হয়েছে। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার আমরা জানি পাওয়ার P equal to 1/f। ঠিক আছে, ডাইঅপ্টার। ঠিক আছে, when f in মিটার। ঠিক আছে, this is plus f। দেখো ঠিক আছে, তাহলে hence f equal to 1/power, that is 1/0.5, that is equal to 2 মিটার। দেখো ঠিক আছে, হ্যাঁ, hence we also 1/f
1/f equal to mu length minus 1 into 1/r minus 1 by plane surface infinity. Okay, ঠিক আছে? So this is half 1.5 minus 1 into 1/r. ওকে, দেখো তুমি ক্যালকুলেট করো r equal to from this relation r equal to 1 meter. দেখো ঠিক আছে? হ্যাঁ, নেক্সট প্রবলেম, এটাও লাইটের প্রবলেম। হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? সংকট কোণ কাকে বলে আমরা জানি, এর ডেফিনেশন লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটি আলোকরশ্মি একটি কাঁচের ফলকের একটি তলে আপতিত হলো, প্রতিসরণের পর লম্ব তল থেকে পূর্ণ প্রতিফলিত হলে প্রমাণ করো মিউ গ্রেটার দেন ইকুয়াল টু √2। বাহ, ভালো প্রবলেম। দেখো ভালো প্রবলেম। ফিগারটা খুব ইম্পর্টেন্ট, ফিগারটা খুব ইম্পর্টেন্ট। দেখো ঠিক আছে, এটা তোমার এটা কাঁচের ব্লক, এই যে গ্লাস ব্লক। দেখো মনে করে নাও একটা লাইট রে, দেখো এই যে এখানে পড়েছে, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে? তার খুব স্বাভাবিকভাবে এখান থেকে আসবে এবং দেখো এখান থেকে বলছে টোটালি রিফ্লেক্টেড হলো, পূর্ণ প্রতিফলিত হলো, এই যে ঠিক আছে? এটা আই, নিশ্চয়ই আর এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমরা জানি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লে বা তার থেকে একটু বেশি কোণে পড়লে ইট উইল বি টোটালি রিফ্লেক্টেড, ঠিক আছে? কন্ডিশন ফর টোটাল রিফ্লেকশন আইসি। আইসি যদি একদম আইসি হয় তাহলে এখান থেকে যাবে, অ্যালং দিস ডিরেকশন যাবে, আর আইসি থেকে সামান্য বেশি হলে টোটাল রিফ্লেক্ট করবে। কি ঠিক আছে? দেখো তো এখানে আইসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি ঠিক আছে? তাহলে আমরা নিশ্চয়ই জানি সাইন আইসি উইল বি ইকুয়াল টু 1/μ। ঠিক আছে? ইকুয়াল না লেখা গ্রেটার দেন ইকুয়াল লেখা ভালো। হ্যাঁ কি স্যার, ঠিক আছে? দেখো তো ফ্রম দিস ট্রায়াঙ্গেল আইসি প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখুন ঠিক আছে? তাহলে হেন্স সাইন 90 ডিগ্রি মাইনাস আর গ্রেটার দেন ইকুয়াল টু 1/μ। কি ঠিক আছে? और cos r greater than equal to 1/μ, hence 1 minus হ্যাঁ যদি স্কোয়ার করে নিই, therefore cos square r greater than equal to 1/μ square। ঠিক আছে? ফ্রম দিস রিলেশন 1 মাইনাস সাইন স্কোয়ার আর লেস দেন ইকুয়াল টু 1 মাইনাস 1/μ স্কোয়ার। দেখো কি ঠিক আছে? কি বলো, কোনো প্রবলেম নেই? দেখো তাহলে 1 1 ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, সাইন স্কোয়ার আর লেস দেন ইকুয়াল টু 1/μ স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার আর
লেস দেন ইকুয়াল টু 1/μ²। ওকে, ঠিক আছে। দেখো, ফ্রম Snell's law, from Snell's law, sin I দেখো ইকুয়াল টু মিউ sin R from this। কে, ঠিক আছে। দেখো, hence 1/μ² sin² I দেখো will be equal to sin² R, that is less than equal to 1/μ²। এখানে ইকুয়েশনটা পুট করে দিয়েছি, দেখো। কে, ঠিক আছে। ও সরি, এখানে ভুল হয়ে গেছে। দেখো এখানে 1 মাইনাস sin² R, হ্যাঁ, ও সরি 1 মাইনাস cos² R ইকুয়াল টু, হ্যাঁ এবার ঠিক আছে। সো দিস ইজ sin² R ইকুয়াল টু 1 মাইনাস 1/μ²। একটু ভালো করে দেখে রেখো, হ্যাঁ ভুল হয়ে যেতে পারে। সো দিস উইল বি ইকুয়াল টু 1 মাইনাস 1/μ²। ওকে, দেখো হেন্স sin² I ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু μ² মাইনাস 1। ঠিক আছে, দেখো when I equal to 90 degree, when I equal to 90 degree, then IC will be equal to minimum। ওকে, ঠিক আছে। therefore এটা বসিয়ে দিতে পারি, hence হ্যাঁ μc equal to minimum, μc IC নয় μc, mu will be equal to minimum, hence μ² will be equal to, ঠিক আছে, হ্যাঁ μ² সাইন লিখেই করি একটু, দেখো তাহলে hence sin² 90 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু μ² minus 1। ওকে, that is hence therefore mu greater than equal to √2। দেখো নেক্সট 2h, দেখো হোয়াট ইজ ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ কাকে বলে। এটা আমরা সকলেই জানি যে তরঙ্গের উপরিস্থিত সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথকে তরঙ্গ মুখ বলা হয়। কোনো তরঙ্গের উপরিস্থিত সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথকে তরঙ্গ মুখ বলা হয়। আর সঙ্গে বলা আছে রিফ্র্যাকশন হাইজেন্স প্রিন্সিপালের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। এটা তোমরা সকলেই করতে পারবে, বইতে যে কোনো টেক্সট বইতে করা আছে। সবচেয়ে ভালো হয় এটা যখন করবে তখন খুব সুন্দর করে ছবিটা আঁকবে। নেক্সট, এটা একটা অর দেওয়া আছে, দেখো কোহেরেন্ট সোর্স কাকে বলে, হোয়াট ইজ কোহেরেন্ট সোর্স। আমরা জানি যখন কোনো একটা উৎস থেকে দুটি উৎস তৈরি হয় তখন সেই দুটি উৎসকে আমরা কোহেরেন্ট সোর্স বলি। অর্থাৎ মনে করে নাও এইরকম এইটা একটা সোর্স, এখান থেকে ওয়েভ ফ্রন্ট বেরোচ্ছে, আমি ওয়েভ ফ্রন্টগুলোকে এরকম দুভাগে ভাগ করে দিলাম, দুটো আটকে দিলাম। দেখো
দেখো, তাহলে এই সোর্স থেকে এই একটা সোর্স বেরোবে, সরি এক নতুন ওয়েভ ফ্রন্ট বেরোবে, এই নতুন ওয়েভ ফ্রন্ট বেরোবে। এই যে দুটো সোর্স তৈরি হলো S1 S2, এই দুটো সোর্সকে আমরা বলবো কোহেরেন্ট সোর্স, সুসংগত উৎস। একটা উৎস থেকে দুটি উৎস তৈরি করা হলে তাদেরকে আমরা বলি সুসংগত উৎস। ঠিক আছে, ব্যতিচার বা ইন্টারফারেন্স কাকে বলে আমরা জানি। হ্যাঁ, আমাকে বলা হচ্ছে যে হ্যাঁ, গঠনমূলক ব্যতিচারের শর্ত কি? গঠনমূলক ব্যতিচারের শর্ত কি? ঠিক আছে, তো ব্যতিচারের ধর্ম থেকে আমরা জানি যে নতুন অ্যামপ্লিচিউড এ ইকুয়াল টু 2a cos ডেল্টা বাই 2, যেখানে এ হচ্ছে যে দুটো তরঙ্গ উপরিপাতিত হচ্ছে তাদের প্রত্যেকের অ্যামপ্লিচিউড, ডেল্টা হচ্ছে তাদের মধ্যে দশা পার্থক্য, এবং তাদের উপরিপাতনের ফলে যে নতুন অ্যামপ্লিচিউড তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এ। দেখো, তাহলে আমরা জানি আই ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। ঠিক আছে, তা নিশ্চয়ই বলতে পারবো প্রপোর্শনাল টু 4 এ স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা বাই 2। দেখো ঠিক আছে, দেখো তাহলে যদি আই ইকুয়াল টু ম্যাক্সিমাম, গঠনমূলক ব্যতিচারের শর্ত যখন আইটা ম্যাক্সিমাম হবে, দেখো তখন কস স্কোয়ার ডেল্টা বাই 2, cos square delta by 2 will be equal to plus minus 1। ঠিক আছে, দেখো দ্যাট ইজ cos delta by 2, সরি cos delta by 2 plus minus 1, cos square না cos একই, cos delta by 2 plus minus 1। ঠিক আছে, therefore delta equal to 2n into pi, where n equal to 0, 1, 2, 3, any positive integer, পজিটিভ, আচ্ছা এখানে লিখে দিই পজিটিভ ইন্টিজার। দেখো ঠিক আছে, আমরা এটাও জানি যে ডেল্টা ইকুয়াল টু 2 pi by lambda into x, and that will be equal to 2n pi. Hence x equal to n lambda, where n equal to 0, 1, 2, 3, any positive integer। তাহলে x equal to n lambda হলে আমাদের i equal to ম্যাক্সিমাম হবে এবং সেই সকল স্থানে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। ঠিক আছে, দেখো এইবার আমরা নেক্সট প্রবলেমটায় আসি। এটাও একটা ইন্টারফারেন্সের প্রবলেম। এটাও একটা ইন্টারফারেন্সের প্রবলেম। প্রশ্নানুসারে the H or I1 I2 equal to beta, যে দুটো ওয়েভ ইন্টারফারেন্স তৈরি করছে তাদের ইন্টেন্সিটির রেশিও বলে দিয়েছে বিটা। ঠিক আছে, দেখো তাহলে হেন্স আমরা জানি I max by I minimum, I max by I minimum equal to
কি ঠিক আছে? দেখুন দেখো ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমি যদি এখানে I1 I2 এগুলো পুট করে দিই তাহলে কী হবে একটু নিজেরা করে দেখতে নিতে পারো, রুট ওভার করে নিয়ে দেখে নিতে পারো। দেখো রুট ওভার 1/√β - 1 হোল স্কোয়ার। ঠিক আছে, হেন্স I max minus I minimum divided by I max plus I minimum। হ্যাঁ ঠিক আছে, তো এটা ইকুয়াল নিশ্চয়ই বলতে পারবো। দেখো এটাকে নিশ্চয়ই বলতে পারবো বিটা প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস বিটা মাইনাস 1 রুট বিটা মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই দেখো ঠিক আছে, একটু ক্যালকুলেট করে নাও, নিশ্চয়ই ক্যালকুলেট করলে হবে 2√β বাই 1 প্লাস বিটা। দেখো ঠিক আছে, পরের প্রশ্ন, হ্যাঁ 3 দাগের হ্যাঁ দেখো বলছে, প্রশ্নটা একটু দেখা যাক। সুসংগত উৎস এটা হয়ে গেল। পঠিতত্ত্ব অনুযায়ী অর্ধপরিবাহীর সংজ্ঞা দাও। জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কিভাবে ব্যবহার করা হয়। এ তো তোমরা সকলেই জানো, তবুও দেখো পঠিতত্ত্ব অনুযায়ী আমরা জানি, পঠিতত্ত্ব অনুযায়ী ভ্যালেন্স ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ, তার মানের উপর ভিত্তি করে ক্লাসকে আমরা 3 ভাগে ভাগ করেছি। যখন এই এনার্জি গ্যাপের মান 3 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা কম হবে এবং 0.1 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা বেশি হবে, তখন সেই কেলাসাকার পদার্থগুলোকে আমরা বলতে পারি অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সাধারণ উষ্ণতায় এরা অপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে, কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে এদের মধ্যে তড়িৎ পরিবহন লক্ষ্য করা যায়, যেমন জার্মেনিয়াম এবং সিলিকন। ঠিক আছে, আচ্ছা এবারে বলেছে, প্রশ্নটা বলেছে জেনার ডায়োড। দেখো আমরা জানি পিএন জাংশন ডায়োড কিন্তু রিভার্স বায়াসে ব্যবহার করা হয়। পিএন জাংশন ডায়োড কিন্তু রিভার্স বায়াসে ব্যবহার করা হয়, তাহলে পরিবাহী বহির্বর্তনীর মধ্য দিয়ে কোনো তড়িৎ পরিবহন করে না। কিন্তু একটি বিশেষ ভোল্টেজের ওপরে ওই পিএন জাংশন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন লক্ষ্য করা যেতে পারে, এবং এই ভোল্টেজটাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। ঠিক আছে, তাই এই জেনার ভোল্টেজ বা পিএন জাংশন ডায়োডের এই ধর্মের উপর ভিত্তি করে আমরা জেনার ডায়োড তৈরি করেছি। ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজে, যে ভোল্টেজে আসলে একটা পিএন জাংশন ডায়োডের মধ্য দিয়ে রিভার্স বায়াসে তড়িৎ পরিবহন লক্ষ্য করা যায়, সেই অবস্থায় পিএন জাংশন ডায়োডের যে মাইনরিটি ক্যারিয়ার অর্থাৎ লঘু বাহক সেগুলো উচ্চ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ডেপ্লিশিয়ান জোনের মধ্য দিয়ে গতিশীল হওয়ার উপক্রম করে বা গতিশীল হয়।
এবং সামগ্রিক ব্যবস্থার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তৈরি করে। কি আবার বলি, যখন কোন একটি পিএন জাংশন ডায়োডকে আমরা রিভার্স বায়াসে ব্যবহার করি, তখন রিভার্স বায়াসের নেগেটিভ ভোল্টেজ ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে একটি বিশেষ ভোল্টেজে উচ্চ তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য পিএন জাংশন ডায়োডের যে মাইনরিটি ক্যারিয়ারগুলো ছিল, সেই মাইনরিটি ক্যারিয়ারগুলো কি করে না ডেপ্লিশিয়ান জোনের মধ্য দিয়ে তীব্র গতিতে গতিশীল হওয়ার চেষ্টা করে এবং এই গতিশীলতার জন্য বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ লক্ষ্য করা যায়। এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমরা জেনার ডায়োড তৈরি করেছি। দেখো, ধরা যাক এটা একটা তোমার ইলেকট্রিক বাল্ব। এটা একটা ইলেকট্রিক বাল্ব, ঠিক আছে, যার মধ্য দিয়ে বা যার দু প্রান্তে 3 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হলে তবে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে, বা 3 ভোল্ট কম হলে, লেস দ্যান 3 ভোল্ট, এটা বলি লেস দ্যান 3 ভোল্ট হলে এর মধ্যে তড়িৎ প্রবাহ চলতে পারে। অর্থাৎ 3 ভোল্টের মধ্যে এটা কার্যকরী, 3 ভোল্ট বেশি হলে নষ্ট হয়ে যাবে। তা আমরা এমন ব্যবস্থা করতে চাই যে উৎস থেকে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, যদি কোনো কারণে এখানে ভোল্টেজ ডিফারেন্স 3 ভোল্ট হয়ে যায়, তাহলে এটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। তো তার জন্য আমরা 3 ব্রেকডাউন ভোল্টেজ সম্পন্ন একটা পিএন জাংশন ডায়োড নিলাম। এই যে এটা ব্রেকডাউন ভোল্টেজের সিম্বল, দেখো নিশ্চয়ই জানো এটা পি, এটা এন জাংশন। দেখো, ঠিক আছে, এটা কত ভোল্টেজে কাজ করতে পারে? 3 ভোল্ট। দেখো, এর ব্রেকডাউন ভোল্টেজ 3 ভোল্ট। দেখো, আমি এই দুটোকে দেখো প্যারালভাবে লাগালাম, ঠিক আছে। এইবারে মনে করো আমার এখানে যে সোর্স দেওয়া হয়েছে, ডিসি সোর্স, ধরো এটা পজিটিভ, এটা নেগেটিভ। ধরো এটা 0 থেকে 6 ভোল্ট, ঠিক আছে, 0 to 6 ভোল্ট। দেখো, ঠিক আছে, এইখানে উইথ দ্য হেল্প অফ রেজিস্ট্যান্স আমরা এই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। এই আর দেখুন, ঠিক আছে, দেখো কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আমরা জানি যে রিভার্স বায়াসে যখন কোনো পিএন জাংশন ডায়োড কাজ করে, দেখো তখন যদি 3 ভোল্ট হয়, তা 3 ভোল্টে আসলে, এই 3 ভোল্টে আসলে এর মধ্য দিয়ে একটা জাম্পিং কারেন্ট লক্ষ্য করতে পারবো। দেখো, তড়িৎ প্রবাহ লক্ষ্য করতে পারবো। ওই যে ঠিক আছে, দিস ইজ ব্রেকডাউন ভোল্টেজ অফ 3 ভোল্ট। দেখো, এটা তোমার রিভার্স বায়াস, নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই। এটা তোমার ফরওয়ার্ড বায়াস, আমাদের প্রয়োজন নেই এখানে। দেখো, ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল ড্রপ, এদের মধ্যে পোটেনশিয়াল ড্রপ হবে। দেখো, সেই পোটেনশিয়াল ড্রপ আমরা কি করে বার করতে পারবো? দেখো, পোটেনশিয়াল ড্রপ ইকুয়াল টু আই, যদি আমরা তড়িৎ প্রবাহ আই হয়, আই ইন্টু আর, ঠিক আছে। এটা 3 ভোল্টের মধ্যে কার্যকরী, এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ 6, তাহলে আমাকে এখানে পোটেনশিয়াল ড্রপ কত করতে হবে? 6 - 3, দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। ঠিক আছে, দেখো
তাহলে এখানে দুটো কেস আলোচনা করতে পারি। কেস 1, যখন দেখো যখন সোর্স ভোল্টেজ, এই যে সোর্স ভোল্টেজ লেস দেন 3 ভোল্ট, দেখো যতক্ষণ সোর্স ভোল্টেজ লেস দেন 3 ভোল্ট, দেখো তখন কিন্তু কোনো কারেন্ট ডায়োড, নো কারেন্ট থ্রু দ্য ডায়োড, নো কারেন্ট, এই দেখো কম হলে কোনো কারেন্ট যাবে না, নো কারেন্ট থ্রু ডায়োড, ডায়োডের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে। অ্যান্ড কারেন্ট উইল পাস থ্রু বাল্ব, হচ্ছে কারেন্ট উইল পাস, কারেন্ট উইল ফ্লো থ্রু বাল্ব, দেখো কারেন্ট দেখো বাল্বের মধ্য দিয়ে যাবে, দেখো নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবারে যদি দেখো যখন কেস 2, when V greater than 3 ভোল্ট, দেখো যদি ভোল্টেজটা 3 থেকে বেড়ে যায়, ঠিক আছে, দেখো ঠিক আছে, দেন কারেন্ট উইল ইনক্রিজ, I উইল ইনক্রিজ, I উইল ইনক্রিজেস, দেখো I এর মান বাড়বে, ঠিক আছে। তখন কি হবে, তখন দেখো তখন টোটাল কারেন্ট উইল পাস থ্রু দিস, এই যে দেখো 3 ভোল্টের যে বেশি হলো, ব্রেকডাউন ভোল্টেজে উপনীত হলো, তখন টোটাল কারেন্ট, হ্যাঁ তাহলে কারেন্ট উইল পাস, কারেন্ট উইল ফ্লো থ্রু ডায়োড, দেখো তখন কারেন্ট এই ডায়োডের মধ্য দিয়ে যাবে, এই যে এদিক দিয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড কেস দেখো, ফার্স্ট কেসে কারেন্ট পাস থ্রু দিস ডিরেকশন, দিস ইজ ফার্স্ট কেস, ঠিক আছে, দেখো ঠিক আছে, তখন কারেন্ট এদিক দিয়ে যাবে, অ্যান্ড নো কারেন্ট উইল পাস, নো কারেন্ট থ্রু বাল্ব, দেখো তাহলে এইভাবে আমরা একটা পিএন জাংশন ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইবারে মনে হয় এটাই শেষ প্রশ্ন, হ্যাঁ গ্রুপের শেষ প্রশ্ন, 2 দাগের অর্থাৎ গ্রুপ বির শেষ প্রশ্ন, ঠিক আছে। দেখো প্রশ্নটা বলেছে হোয়াট ইজ ট্রানজিস্টার, হ্যাঁ ট্রানজিস্টারকে কি বলা হয়, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো, ট্রানজিস্টার ইজ নাথিং বাট ট্রান্সফার রেজিস্টার, দেখো ট্রানজিস্টার is called transfer register, দেখো ঠিক আছে। দ্যাট ইজ, এর পুরো কথার অর্থ হলো ট্রান্সফার অফ কারেন্ট ফ্রম লো ডাইনামিক রেজিস্ট্যান্স টু হায়ার ডাইনামিক রেজিস্ট্যান্স আনডিমিনিশলি। আরেকবার বলছি, প্রবাহ মাত্রা অপরিবর্তিত মাত্রায় নিম্ন ডাইনামিক রেজিস্ট্যান্স অঞ্চল থেকে উচ্চ ডাইনামিক রেজিস্ট্যান্স অঞ্চলের দিকে গতিশীল হওয়াকে ট্রান্সফার রেজিস্টার বা ট্রানজিস্টার বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, আমাদের পরের প্রশ্ন বলেছে যে কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, খুব ভালো,
তো ক্যারেক্টারিস্টিক গ্রাফ বলতে গেলে তোমাকে প্রথমে এই কমন অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম অবশ্যই দেখাতে হবে। সার্কিট ডায়াগ্রামটা আগে, সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম কি ঠিক আছে, কার? কমন এমিটার অ্যাম্পলিফায়ার। দেখো ঠিক আছে, আমি এইখানে এঁকে দেখাই। হ্যাঁ, আমাকে পিএনপি ট্রানজিস্টারের কথা বলেছে। এটা হলো এমিটার, এটা হলো বেস, এটা হলো কালেক্টর, দিস ইজ কমন। দেখো এটা কালেক্টর। আগে আমরা ইনপুট ডায়াগ্রাম তৈরি করি। হ্যাঁ, তোমরা সকলে জানো এমিটার এবং বেস অলওয়েজ ফরওয়ার্ড বাসে থাকবে। এটা পিএনপি, তার পজিটিভ নেগেটিভ ঠিকই আছে। এদের মধ্যে এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দাও, ইট ইজ VBE, ঠিক আছে, 2 AC। দেখো ঠিক আছে, এটা আমার ইনপুট সার্কিট, ঠিক আছে। আউটপুট সার্কিট, দেখো দিস ইজ অ্যামিটার, এটা মাইক্রো অ্যামিটার, ঠিক আছে। এটা রিভার্স বায়াসে থাকবে, রিভার্স বায়াস। দেখো তাহলে হ্যাঁ, ঠিক আছে। এটা লোড রেজিস্ট্যান্স, VCE, দেখো ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই যখন তুমি সার্কিট ডায়াগ্রাম করবে তখন অবশ্যই তোমাকে কারেন্টের ডিরেকশন দেখাতে হবে। দেখো এটা যেহেতু পিএনপি ট্রানজিস্টার, তাহলে এখানে কারেন্টের ডিরেকশন, এটা ইনপুট, এটা IB, হ্যাঁ এটা IC অ্যালং দিস ডিরেকশন, ঠিক আছে। না সরি, পিএনপি ট্রানজিস্টার, হ্যাঁ এটা IC, ওকে ঠিক আছে। দেখো এবার আমাদের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। নাম্বার 1, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই গ্রাফটা কার মধ্যে ড্র করতে হবে এবং তখন কি কনস্ট্যান্ট থাকবে দুটোই বলতে হবে, ঠিক আছে। আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স তৈরি করি, IB ভার্সাস VBE, এবং তখন VCE কনস্ট্যান্ট থাকে, VCE কনস্ট্যান্ট থাকা হয়, ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। দেখো ঠিক আছে, গ্রাফের নেচার, এদিকে VBE, এদিকে IB ইন মাইক্রোঅ্যাম্পিয়ার ইন ভোল্ট, দেখো ঠিক আছে। দেখো তাহলে গ্রাফের নেচার হবে
ঠিক আছে, দেখো এটা ভিসি কনস্ট্যান্ট রেখে দেবো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, নাম্বার 2, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। দেখো কার মধ্যে হবে, আইসি ভার্সাস ভি সিই, কনস্ট্যান্ট আইবি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো তুমি এখানেও এই যে ভিসিই in volt, IC in milliampere, দেখো হচ্ছে the nature of the graph। ঠিক আছে, দেখো একটু ঠিক করে এঁকে নেবে। আচ্ছা, দিস ইজ আইবি ইকুয়াল টু 0, দেন আদার ভ্যালুজ, দেখো ওকে। আমরা আরও একটা গ্রাফ করতে পারি, আরও গ্রাফ দেখাতে পারি, যেটা হবে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এখানে বলি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ আইবি, আইসি ভার্সাস আইবি, আইসি ভার্সাস আইবি। কি ঠিক আছে, দেখো লাইক দিস, আইবি আইসি, ঠিক আছে। Graph will be straight line, hence the slope of the graph m equal to tan theta will be equal to del IC by del IB, it is called beta or current gain, it is called current gain। Question number 3, question number 3A, প্রথম প্রশ্নটা দেখো, 9 ওহম রোধের একটি লম্বা পরিবাহী তারকে বেঁকিয়ে বৃত্তাকার তৈরি করে তার 1/3 অংশের দুই প্রান্তে 1.5 ভোল্ট তড়িৎ কোষ যুক্ত করা হলো। আভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, বৃত্তের দুই অংশে প্রভাব মাত্রা নির্ণয়। খুব সোজা প্রবলেম অবশ্যই। যাই হোক, ছবিটা এঁকে দেখাই। একটা তারকে বেঁকিয়ে এই যে বৃত্তাকার করা হয়েছে, তার পুরোটা আছে 9 ওহম, তার 1/3 অংশ 3 ভাগে ভাগ করে, যদি আমরা 3 ভাগে ভাগ করে ধরি, এই যে এরকম এ, এটা সি, দেখো ঠিক আছে। এই দুটো ভাগের মধ্যে এটা তড়িৎ চালক, এটা হ্যাঁ স্মল আর, এটা ই, তাহলে আমাকে এদের মধ্যে প্রবাহ মাত্রা কত, I1 I2, ঠিক আছে। তাহলে এটারই একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম দেখা যাক। দেখো যেহেতু টোটালটা 9 ভোল্ট, এটুকু 1/3 অংশ, তাহলে রেজিস্ট্যান্স অফ এসি ইকুয়াল টু 3 ওহম, আর যদি এটাকে বি নাম দিই, রেজিস্ট্যান্স অফ এবিসি ইকুয়াল টু 6 ওহম। তাহলে
তাহলে এটা দুটো প্যারালালি আছে, এই এই দেখো, তা মূল প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে আই, এটা I1, এটা I2, এটা 6 ওহম 3 ওহম। ঠিক আছে, এবারে সকলে পারবে 6 আর 3 প্যারালাল রেজিস্ট্যান্স, তাহলে এটা হয়ে যাবে 2 ওহম, এই যে 2, তার সাথে এই, ঠিক আছে। তাহলে আমরা মূল প্রবাহ মাত্রা পাবো। দেখো আগে ফিগারটা এঁকে নাও, তার নিশ্চয়ই এটা 0.5 বলেছে। দেখো ঠিক আছে, মূল এটা এঁকে নাও। দেখো তাহলে মূল প্রবাহ মাত্রা I ইকুয়াল টু হবে E বাই 2 প্লাস 0.5, that is equal to 1.5 by 2.5, and ঠিক আছে, that is equal to, দেখো কত হয় নিজেরা করতে পারো, 3/5, that is 0.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা মূল আই বার করলাম। দেখো তাহলে এবার নিশ্চয়ই I1 বার করতে পারবো, তাহলে হ্যান্স I1 ইকুয়াল টু কত, 3/6 plus 3 into I, that is 3/I/3, that is 0.2 অ্যাম্পিয়ার। I1 ইকুয়াল টু, হ্যাঁ 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর দেয়ারফর I2 ইকুয়াল টু 0.6 minus 0.2, that is 0.4 অ্যাম্পিয়ার। দেখো ঠিক আছে। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখা যাক। একটা মিটার ব্রিজের বাম ফাঁকে প্রমাণ রোধ এবং ডান ফাঁকে তারের কুণ্ডলী যুক্ত আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠিক মধ্যবিন্দুতে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে 127 ডিগ্রি উষ্ণতায় নিষ্পন্দ বিন্দুর অবস্থান কোথায় হবে? ও রোদের উষ্ণতা গুণাঙ্ক বলে, তাহলে তাপমাত্রা বেড়ে গেলে কুণ্ডলীর রোধটা পরিবর্তিত হয়ে যাবে, আর কুণ্ডলীর রোধ পরিবর্তিত হয়ে যাবে কী হবে না, নিষ্পন্দ বিন্দুটা তার অবস্থান পরিবর্তন করবে। ঠিক আছে, তাহলে এটাও আমরা ছবি এঁকে দেখাতে পারি। আগে ডায়াগ্রামটা করে দেখাই। দেখো হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিসিটিতে ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম মাস্ট। সার্কিট ডায়াগ্রাম ছাড়া কিন্তু করা যাবে না, সার্কিট ডায়াগ্রাম ছাড়া কিন্তু। দেখো তাহলে আমরা ডায়াগ্রাম দেখাই। মনে করে নাও এরকম একটা মিটার ব্রিজ, এটা লেফট গ্যাপ, এটা রাইট গ্যাপ, এটা 1 মিটার লম্বা, এই যে দিস ইজ AB। এইখানে একটা ঠিক আছে, আর এইখানে রয়েছে তোমার একটা ঠিক আছে, গ্যালভানোমিটার, এটা ঠিক মিডল পয়েন্টে, এই যে দিস ইজ 50 সেন্টিমিটার। এই দেখো ঠিক আছে, এটা আমরা আর বাকি সার্কিট ডায়াগ্রামটা দেখাই দিই। ঠিক আছে, আর বাকি দেখাই না, আমরা জাস্ট এইটুকুই দেখিয়েছি। তা আমরা জানি এটা R, এটা X 27 ডিগ্রি,
তাহলে আমরা জানি r বাই x 27 ডিগ্রি ইকুয়াল টু 50 বাই 100 মাইনাস 50, দ্যাট ইজ ইকুয়াল টু 1, দেয়ারফোর r ইকুয়াল টু x 27 1। ঠিক আছে, হ্যাঁ, অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দেখো তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা এটা পেতে পারি। এবারে অ্যাট 127 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দেখো আমাদের বলে দিয়েছে, কি বলে দিয়েছে, কোএফিসিয়েন্ট আলফা বলে দিয়েছে 4.2 10 টু দি পাওয়ার মাইনাস 3, 4.2 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে x 127 will be equal to x 27 into 1 plus alpha into 100। ঠিক আছে, তো আমরা এটা ভ্যালুটা পুট করে দেবো, r into x 27 equal to r into 1 plus 4.2, sorry, হ্যাঁ 10 to the power minus 3 into 100, okay, that is equal to r into 1 plus 4.2 into 10 to the power minus 1। দেখো ঠিক আছে, তো আমরা ধরি আমার দেন অতএব হেন্স r by x 127 equal to L divided by 100 minus L। From this relation আমরা r by r into 1 plus 0.42, এটা করে দেখো r into 1 plus 0.42 ohm equal to L by 100 minus L। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই এটা ক্যালকুলেট করতে পারবে। দেখো এটা ক্যালকুলেট করে তোমরা এল এর ভ্যালু বার করতে পারবে। হ্যান্স এল ইকুয়াল টু 41.3 সেন্টিমিটার। দেখো ভালো প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ এইবারে পরের প্রবলেম দেখা যাক। পরের কোশ্চেন বলেছে ফ্রম দ্য কনসেপ্ট অফ ড্রিফট ভেলোসিটি এস্টাবলিশড ওহমস ল। এটা তোমরা প্রত্যেকে বইতে পাবে, সব বইতেই আছে, তবু আমরা আরেকবার খুব সহজে বা ছোট করে করে দেখাবার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা সহজে একবার করে দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ 3 তোমরা এটা ওহমস ল, ওহমস ল না, এস্টাবলিশমেন্ট অফ ওহমস ল। দেখো দেখো আমরা জানি যে নর্মাল কন্ডিশনে কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো ইলেকট্রন মুভ করে না। এর কারণস্বরূপ বলা হয় যে অ্যাট নর্মাল টেম্পারেচার, অ্যাট নর্মাল কন্ডিশন, অল দ্য ফ্রি ইলেকট্রনস উইদিন এ কন্ডাক্টর আর ইন হ্যাপাজার্ড মোশন। পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে সেগুলো সব বিশৃঙ্খলভাবে গতিশীল থাকে।
অ্যান্ড দে কোলাইড উইথ ইচ আদার, এবং তারা একে অপরের সঙ্গে কলিশন তৈরি করে, ফলে তাদের কোনো নির্দিষ্ট অভিমুখে কোনো গতিশীল হওয়ার প্রবণতা থাকে না। আবার আমরা এটাও বলতে পারি যে যদি আমরা পরিবাহের মধ্যে কোনো একটা বিশেষ ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে ওই ক্ষেত্রফল থেকে বাম দিক থেকে ডান দিকে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ইলেকট্রন যায়, পরিবাহিতা ধর্ম অনুযায়ী ঠিক সেই পরিমাণ ইলেকট্রন উল্টো দিক থেকেও চলে আসতে পারে। এই সকল কারণের জন্য আমরা স্বাভাবিক অবস্থায় কোনো পরিবাহিতা লক্ষ্য করতে পারি না। কিন্তু ধরা যাক এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এই যে ঠিক আছে, এর লেন্থ হচ্ছে এল। আমরা এর দু প্রান্তে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দিলাম, একটা বিভবও অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে না, তার মধ্যে এর যে ইলেকট্রনগুলো আছে, মুক্ত ইলেকট্রন, সেগুলো হায়ার পজিটিভের দিকে, এই দিকে গতিশীল থাকবে, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। দেখো, অর্থাৎ এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড, অবশ্যই একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এবং যদি এই পোটেনশিয়ালটা ভি হয়, তাহলে ই ইলেকট্রিক ফিল্ড হবে ভি বাই এল, এত ভোল্ট পার মিটার। তাহলে যে ইলেকট্রনগুলো হবে সেগুলো একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে, ইলেকট্রনটা ফোর্স তৈরি হবে, তাহলে আর ডিউ টু দিস ফোর্স একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে, তাহলে অ্যাক্সিলারেশন A will be equal to charge of electron into electric field, that is force by m। দেখো, ঠিক আছে, এটা হলো অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে এই অ্যাক্সিলারেশনের ফলে তারা যখন কলিশন করবে, সেই কলিশন টাইমের মধ্যে সে যে ভেলোসিটি পাবে, দেখো, সে যে ভেলোসিটি পাবে, ঠিক আছে, সেই ভেলোসিটি আমরা বার করতে পারবো। তাহলে যেটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি, হেন্স ড্রিফট ভেলোসিটি ভিডি উইল বি ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ইন্টু কলিশন টাইম টাউ, কলিশন টাইম টাউ, ঠিক আছে, হোয়ার টাউ ইজ দ্য কলিশন টাইম, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইচ্ছে করলে এরপরে পুট করতে পারি ই ফোর্স বাই এম ইন্টু টাউ, দেখো, ঠিক আছে। তাহলে ইলেকট্রনগুলো যে ড্রিফট ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকবে তার ভ্যালু আমরা বার করতে পারলাম। টাউ ইজ ভেরি ভেরি স্মল টাইম, ভেরি ভেরি স্মল টাইম। দেয়ারফর দেখো, এখানে যে কারেন্ট তৈরি হবে আই, কারেন্ট I will be equal to N into E into A into VD। এটা তোমরা নিশ্চয়ই জানো। N হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম অফ দ্য কন্ডাক্টর, E হচ্ছে চার্জ অফ ইচ ইলেকট্রন, ঠিক আছে, অ্যান্ড A হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। ভিডি তো বললাম ড্রিফট ভেলোসিটি, তাহলে এখানে তুমি ড্রিফট ভেলোসিটি ভ্যালুটা পুট করে দাও। দেয়ারফর ড্রিফট ভেলোসিটি ভ্যালুটা পুট করে দাও, এন ই স্কোয়ার ই বাই এম ইন্টু এ ইন্টু টাও, দেখো, ঠিক আছে। আবার দেখো ই ইকুয়াল টু ভি বাই এল, তাহলে এখানে এটাও পুট করতে পারি এন ই স্কোয়ার ক্যাপিটাল ভি বাই এম ইন্টু এল
ইন্টু এ ইন্টু টাও। দেখো ওকে, ঠিক আছে। দেখুন দেখো নিশ্চয়ই প্রবলেম হওয়ার কথা নয়। ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, যে পোটেনশিয়ালটা আমি অ্যাপ্লাই করেছি অ্যাট দ্য টু এন্ড, সেই পোটেনশিয়ালটা দেখো, ঠিক আছে। প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। তাহলে হেন্স দেখো, তাহলে হেন্স ভি ইকুয়াল টু, হেন্স ভি ইকুয়াল টু, দেয়ারফর ভি উইল বি ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু লিখবো এম ইন্টু এল ডিভাইডেড বাই এন স্কোয়ার এ ইন্টু টাও ইন্টু আই। দেখো ঠিক আছে। হচ্ছে এটাকে আমরা লিখতে পারি I by R, where R equal to resistance of the conductor, resistance of the conductor। R এর ভ্যালু কত হবে দেখো, R equal to n স্কোয়ার a ইন্টু টাও বাই এল। কি ঠিক আছে, কি না উল্টে গেল, সরি, এন স্কোয়ার এ টাও বাই, সরি, এম এল। কি ঠিক আছে নাকি? দেখো ঠিক আছে তো, হ্যাঁ, ও সরি উল্টে গেছে, সরি, হ্যাঁ সরি, সরি আমরা একটু ভুল করেছি। দিস ইজ ভি ইকুয়াল টু আই ইন্টু আর, দিস ইজ আর ইন্টু আই, দেয়ারফর where R equal to resistance and that will be equal to M into L by N square A into tau। ঠিক আছে দেখো, ঠিক আছে, and it is constant। so আমরা এখান থেকে বলতে পারি, দেখো তাহলে আমরা এখান থেকে বলতে পারি from this relation as R equal to constant, as R equal to constant, so V proportional to I, and this is Ohm's law। দেখে নাও, যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। ঠিক আছে, অ্যান্ড অলসো দিস মে বি রিটন এজ রো এল বাই এ, হোয়ার রো ইকুয়াল টু resistivity or specific resistance, rho equal to m by n square into tau। ঠিক আছে দেখো, this is called specific resistance, specific resistance। ওকে ঠিক আছে, দেখে নাও।
এবারে নেক্সট প্রবলেমে আসি। দেখো ঠিক আছে তো, হ্যাঁ নেক্সট প্রবলেমে আসি। 120 ভোল্ট 60 ওয়াট ফিলামেন্টে প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন নির্গত হয়? ভালো প্রবলেম। 120 ভোল্ট 60 ওয়াট ফিলামেন্ট থেকে কতগুলো ইলেকট্রন নির্গত হয়? ঠিক আছে, দেখো ঠিক আছে, আমরা জানি ওয়াট ইকুয়াল টু, এটা সম্ভবত অরের টু, আমরা জানি ওয়াট ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। কি ঠিক আছে, দেয়ারফোর কারেন্ট আই ইকুয়াল টু ওয়াট বাই ভোল্ট, that is 60 by 120, that is 0.5 ampere। ঠিক আছে, আমরা এটাও জানি I will be equal to Q by T, that is number of electron into E, charge of electron by time। ঠিক আছে, hence n equal to I into T by E, I 0.5 into 1 second by 1.6 10 to the power minus 19। দেখো ঠিক আছে, তুমি এটা সলভ করতে পারো। থ্রি 3.125 into 10 to the power 18, এতগুলো ইলেকট্রন প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড অবশ্যই 1 সেকেন্ড করা হয়েছে, পার সেকেন্ড। ঠিক আছে, দেখে নাও, ভালো অঙ্ক। আচ্ছা, নেক্সট আমাদের একটা সার্কিট দেওয়া রয়েছে, কিরচফের সূত্র ব্যবহার করে 5-এর রেজিস্ট্যান্সের প্রবাহ মাত্রা। ঠিক আছে, আমরা কিরচফস ল অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা এখানে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করে দিচ্ছি, আর লগুলো লিখে সবটা তোমরা করে নিও নিজেরা, সবটা তোমরা করে নিও, তোমাদের সবটা নিজেদের করে নিতে হবে। ঠিক আছে, আমরা ঠিক আছে, এটা আমার সার্কিট। আমরা যে কোনো এক জায়গা থেকে এ শুরু করি, এ বি সি ডি ই এফ, E1 R1, এটা 5 ওহম। ঠিক আছে, এটা R2, এটা E2। এই ঠিক আছে, হ্যাঁ ভ্যালুগুলো আমাকে বলে দিয়েছে, ভ্যালুগুলো দেখো। তাহলে লেট দিস ইজ I1, this is I2 at this point, junction point, so this is I equal to I1 plus I2। তাহলে আমরা প্রথম ইকুয়েশন পাবো I equal to I1 plus I2। আমরা কিরচফ সেকেন্ড ল যখন অ্যাপ্লাই করব, তখন কারেন্টের ডিরেকশন যে কোনো একটা, তাই তো, ইন এনি ওয়ান ডিরেকশন, যে কোনো একটা ডিরেকশন ধরবো। লেট দিস ইজ আওয়ার কারেন্ট ডিরেকশন। ঠিক আছে, সো আমরা এইভাবে বলতে পারি, লুপ, ফার্স্ট লুপ বি এ ডি সি বি, বি এ ডি সি বি। দেখো
তাহলে কি লিখবো, ক্যাপিটাল আর ইন্টু আই প্লাস R1 ইন্টু I1 ইকুয়াল টু E1। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তুমি যদি ভ্যালু বসাতে চাও তাহলে বসিয়ে নিতে পারো। এটা বলেছে তোমাকে 5I প্লাস দেখো I1 ইকুয়াল টু 1.5। ঠিক আছে, দেখো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এটা না দিয়ে এটা কিন্তু আমরা ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, এবার দেখো লুপ, এই যে AF EDA, দেখো এভাবে নাও। দেখো তো আমরা কি লিখবো, মাইনাস I2 R2 মাইনাস I ইন্টু R ইকুয়াল টু মাইনাস E2। ঠিক আছে, মাইনাসগুলো কমন নিয়ে নাও, তাহলে 5I প্লাস 2I2 ইকুয়াল টু, এটা কথা বলেছে E2 কথা বলেছে 2 ভোল্ট 2। দেখো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, হ্যাঁ ধরে নাও দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। 1 2 3 সলভ, 1 2 3 তোমরা সলভ করো। সলভিং 1 2 and 3 আমরা I1 পাবো, I2 পাবো and I পাবো। দেখো পরের প্রবলেমটায় আসা যাক। একটা আলোক রশ্মি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো এবং অপর প্রতিসারক তল থেকে নির্গত হলো। দেখা গেল রশ্মিটির বিচ্যুতি কোণ 30 ডিগ্রি। প্রমাণ করো নির্গত রশ্মি দ্বিতীয় তলের সাথে লম্ব এবং প্রিজমের প্রতিসরণ কত। দ্বিতীয় তলের সাথে লম্ব, এটা যেহেতু বলে দিয়েছে প্রমাণ করতে, তো আমরা এটাকে ধরেই ফিগারটা আগে এঁকে নিই, তারপর দেখা যাবে যদি প্রমাণ করা যায়। ঠিক আছে, তো ধরে নাও এটা হচ্ছে B1। তা ধরে নাও এটা প্রিজম ABC। দেখো এটা সেকেন্ড সারফেস, দেখো এটা 60 ডিগ্রি। দেখো ঠিক আছে, যদি নাম দিতে চাও PQRS। ঠিক আছে, দেখো অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে I2 ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখো I2 ইকুয়াল টু 0 ডিগ্রি। আর কি বলেছে, আর বলেছে যে দেখো তারে এই যে কোণটা, দেখো দিস অ্যাঙ্গেল ইজ ডেভিয়েশন D। দেখো ফিগারটা আমরা এঁকে নিয়েছি। দেখো ফিগারটা এঁকে নিলে আমাদের মনে হয় অঙ্কটা সুবিধে হয়ে যাবে। হেন্স দেখো ক্যাপিটাল A ইকুয়াল টু 30 ডিগ্রি, capital D deviation equal to also 30 degree। হ্যাঁ I1 equal to 60 degree। দেখো এইগুলো আমাকে
দেওয়া রয়েছে। কি বার করতে বলেছে? মিউ প্রিজিম বার করতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ দেখো আমরা কি জানি, ক্যাপিটাল ডি ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। ওকে, তো ভ্যালুগুলো পুট করে দাও তুমি। তাহলে হেন্স 30 ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস I2 মাইনাস 30 ডিগ্রি। দেখো তাহলে হেন্স ফ্রম দিস রিলেশন আমরা কি পেলাম? I2 ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে RS এমার্জেন্ট রে পারপেন্ডিকুলার টু এসি সারফেস, এসি সারফেস লিখে দিতে পারো। এই ঠিক আছে, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। কি ঠিক আছে, দেখো একটা প্রমাণ হয়ে গেল। আবার আমরা কি জানি? আবার আমরা জানি A ইকুয়াল টু R1 প্লাস R2। দেখো I2 ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে R2 অলসো ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখো এটা 0, তাহলে এদিকটা নিশ্চয়ই 0 হবে। তাহলে ক্যাপিটাল A ইকুয়াল টু R1 ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো ঠিক আছে, দেখো দেখে নাও, কোনো প্রবলেম নেই। তাহলে এবার আমরা তাহলে এইটা পেয়ে গেলাম, এই যে এটা পেয়ে গেলাম R1। তাহলে হেন্স সাইন I1 ইকুয়াল টু মিউ প্রিজিম সাইন R1। তাহলে যেখান থেকে বলতে পারি মিউ প্রিজিম ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে মিউ প্রিজিম ইকুয়াল টু √3/2 হাফ, দ্যাট ইজ √3। দেখো ঠিক আছে, হ্যাঁ আর একটা পার্ট আছে, বলছে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলম্ব ফোকাস দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আইপিস অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, স্পষ্ট দর্শন ডিস্টিংক্ট ভিশন ও প্রতিবিম্ব গঠিত হলে বিবর্ধন নির্ণয়। আমাদের ফর্মুলা আছে, ফর্মুলা পেলে দিলেই তো হয়ে যাবে অঙ্কটা। কি ঠিক আছে, দেখো আমরা এখানেই করে দিচ্ছি, আমাদের এখানেই করে দিচ্ছি সেকেন্ড পার্ট। দেখো আমাকে এল ইকুয়াল টু বলেছে 20। কি ঠিক আছে, এল ইকুয়াল টু বলেছে হ্যাঁ 12T। দেখো এফি আইপিস বলেছে 20 সেন্টিমিটার, এফও বলেছে 2 সেন্টিমিটার, হ্যাঁ 2 সেন্টিমিটার, ডি বলেছে 25 সেন্টিমিটার। দেখো এগুলো সব বলে দিয়েছে আমাকে, এই ডাটাগুলো বলে দিয়েছে। দেখো তাহলে ম্যাগনিফিকেশনের যে ফর্মুলা, ম্যাগনিফিকেশন এম দেখো ইকুয়াল টু এল বাই ফোকাল লেংথ অফ অবজেক্টিভ ইন্টু ক্যাপিটাল ডি বাই ফোকাল লেংথ অফ আইপিস। তাহলে ফর্মুলা আছে, বসিয়ে দাও তুমি ফর্মুলা। 20/2 ইন্টু 25, ঠিক আছে 25/5 সরি এটা 5 বলেছে, এটা 5 সেন্টিমিটার বলেছে, এটা 5 সেন্টিমিটার বলেছে। ঠিক আছে, তাহলে বাই 5
ঠিক আছে, তাহলে কত হলো দেখো, তাহলে 50। দেখো ম্যাগনিফিকেশন হলো 50। সহজ প্রবলেম। আচ্ছা ঠিক আছে, একদম শেষের দিকে এসে গেছি, প্রবলেম আমাদের শেষে আছে, একদম লাস্ট কোশ্চেন সি, লাস্ট কোশ্চেন সি, বি হয়ে গেছে। হ্যাঁ, বলেছে একটি পিএন সংযোগ ডায়োডকে কিভাবে পূর্ণ তরঙ্গ, ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা সকলেই জানি, এটা খুব ভালো করে তোমরা জানো, এটার ছবি এঁকে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ফিগার কিন্তু ভালো করে ব্যাখ্যা করতে হবে। তার থেকে আমরা পরেরটা করে দিই সুবিধে। নেক্সট পরের যে প্রবলেমটা বলেছে দেখো, এটাও জাংশন ডায়োড যে একটা প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটা একটু সলভ করে দেওয়া ভালো। দেখো হ্যাঁ, আমরা আগে ছবিটা আঁকি, সি, আগে ছবিটা এঁকে দিই। এইটা একটা অ্যান্ড গেট, কি ঠিক আছে, দেখো এই যে এটা এ, এটা বি, এটা সি। দেখো ঠিক আছে, এটা একটা অর গেট, এই আর, আমাকে আর এর ভ্যালু এবিসির কন্ডিশন থেকে বার করতে হবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্ড গেট, আমরা জানি অ্যান্ড গেট, এটা অর গেট। ঠিক আছে, দেখো ফার্স্ট, হ্যাঁ ফার্স্টটা বলেছে, প্রথম ফার্স্ট যেটা বলেছে a equal to 1, b equal to 1, c equal to 0। দেখো তাহলে আর ইকুয়াল টু কত, এই এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি বলতে পারি, আমরা এইখানে এই অ্যান্ডের এইখানে একটা ধরে নিই, এখানে ধরে নিই ওয়াই, এই পয়েন্টটা, দিস পয়েন্ট, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, অ্যাজ ওয়াই ইকুয়াল টু, দেখো ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু, দেখো অ্যান্ড গেটের, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এ ডট বি, ঠিক আছে, সো 1 into 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখো ঠিক আছে, সি ইকুয়াল টু 0, দেখো ওয়াই ইকুয়াল টু 1 হলো, সি ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু অর গেট ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো সরি এ প্লাস ওয়াই প্লাস সি, সরি আর ইকুয়াল টু ওয়াই প্লাস সি, দ্যাট ইজ ওয়াই হচ্ছে 1 প্লাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখো হ্যাঁ 2 নম্বর, a equal to 0, b equal to 1, হ্যাঁ a equal to 0, b equal to 1 and c equal to 0, হ্যাঁ তাহলে এই আর কত হবে। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু বার করো প্রথমে, y ইকুয়াল টু
এ ডট বি, দেখো ঠিক আছে, এ ডট বি দ্যাট ইজ 0.1 দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, ঠিক আছে, সি ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু ওয়াই প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, দেখে নাও। তাহলে আমাদের এইটা হলো একটা রেজাল্ট, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে, দেখে নাও।